সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু দেখে নাও আমরা কিভাবে কোনো যৌগ অথবা কোনো যৌগমূলক অথবা কোনো আয়ন অথবা কোনো জটিল যৌগ থেকে কোনো একটি নির্দিষ্ট মৌলের জারণ মানকে কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি ধারাবাহিকভাবে প্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরির যৌগ অথবা আয়ন অথবা যৌগমূলক থেকে জারণ মান নির্ণয়টা দেখিয়ে দিব। তো আশা করি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে থাকো তো অবশ্যই সবার কাছেই জারণ মান নির্ণয়, সেটা লিখিত পরীক্ষাতে আসুক অথবা এমসিকিউতে আসুক অথবা অঙ্ক করতে গেলে প্রয়োজন হোক অথবা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণেই প্রয়োজন হোক, সবার জন্যই খুবই সহজ হবে এবং নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যেই তুমি জারণ মানটা বা জারণ সংখ্যাটা বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো চলো বোর্ডের দিকে একটু খেয়াল করো সবাই। দেখো আমরা এখানে একটা উদাহরণ উল্লেখ করেছি। দেখো আমরা একটা যৌগ লিখেছি। দেখো আচ্ছা, তার আগে বলে দিচ্ছি আমরা একটা রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ে তোমাদের এইচএসসি যারা আছো তাদের। তো এখন আমরা এখানে একটা যৌগ উল্লেখ করেছি। দেখো KMnO4। এখন তোমাদের একটা প্রশ্ন মনে আসতে পারে যে স্যার যৌগটার নাম কি? যৌগ নাম প্রয়োজন হবে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, কোন যৌগ থেকে কোন মৌলের জারণ মান নির্ণয় করতে গেলে যৌগের নাম প্রয়োজন হবে না। অর্থাৎ যৌগের কি নাম এটা তোমাদের কোনো দরকার নেই। শুধু তোমাকে এটা বুঝতে হবে যে কোন মৌলের জারণ মান নির্ণয় করতে হবে। অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকবে কোন মৌলের জারণ মান নির্ণয় করবে, সেটা অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকবে অথবা কোনো নির্দেশনা থাকবে। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে যৌগটা দেওয়া আছে KMnO4, এখন যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখন এই যৌগটা তোমাদের লাগবে এই অধ্যায়ে, অর্থাৎ যারা এইচএসসি তে আছো তাদের রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এই যৌগটা ভেরি মাচ এসেনশিয়াল একটা যৌগ, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে জারক হিসেবে ব্যবহৃত হয়। তো এই জন্য যৌগটার নামও মনে রাখো। তারপরে হচ্ছে ওভারঅল বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করো যাতে পরবর্তীতে তোমাদের জন্য কোনো এখানে এই অংশের কোনো বিষয়কে আননোন বা অপরিচিত মনে না হয়। তো এখন KMnO4 যৌগটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করব। এই প্রশ্নটা হচ্ছে লিখিত প্রশ্ন, হ্যাঁ, ক্ষয়ের প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলের ক্ষয়ের প্রশ্ন উল্লেখ থাকবে, এইভাবে প্রশ্ন থাকবে। এখন এইভাবে না থেকে যদি এইভাবেও থাকে, দেখো ম্যাঙ্গানিজের নিচে আন্ডারলাইন থাকবে, অর্থাৎ যার জারণ মান নির্ণয় করতে হবে তার নিচে আন্ডারলাইন থাকবে অথবা তার উপরে স্টার মার্ক দেওয়া থাকবে। যদি স্টার মার্ক দেওয়া থাকে, আন্ডারলাইন করা থাকে, তাহলে বুঝতে হবে ওই মৌলটার যৌগ থেকে ওই মৌলটার জারণ মান বা জারণ সংখ্যা বের করতে হবে। তো এখন এইটা ছাড়া তোমাদের মধ্যে যদি প্রশ্ন এখন হতে পারে যে স্যার আসলে কোন মৌলের জারণ মান নির্ণয় করতে হয় একটা যৌগের, এটা যে দেওয়া হলো কেন দেওয়া হলো? সাধারণত যে সকল পরমাণু বা মৌলের জারণ মানের ভিন্নতা আছে, অর্থাৎ একাধিক জারণ মান আছে অথবা পরিবর্তনশীল জারণ মান আছে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র জারণ মানটা নির্ণয় করতে হয়। যাদের জারণ মান আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যাদের জারণ মান নির্ধারিত নির্দিষ্ট ফিক্সড একটি জারণ মান, সাধারণত তাদের বেলায় প্রশ্ন করা হয় না। যাদের জারণ মান পরিবর্তনশীল অথবা ভিন্ন জারণ মান প্রদর্শন করে তাদের বেলায় জারণ মানটা নির্ণয় করতে হয়। এখন যদি কোনো যৌগ থেকে তুমি এটা বুঝতে চাও যে আমরা একটা যৌগ থেকে কার জারণ মান বের করব, তো সাধারণত যে মৌলের একটা যৌগের মধ্যে যে মৌলের যোজনী সর্বাধিক, অর্থাৎ সর্বাধিক যোজ্যতার যে মৌলটা, অর্থাৎ কোন যৌগের মধ্যে যে মৌলটার অধিক হাত বিশিষ্ট হয়, যেটাকে আমরা যোজনী বলি, যে মৌলটার অধিক যোজনী বিশিষ্ট, তার ক্ষেত্রেই জারণ মানটা নির্ণয় করতে হয়। তো KMnO4 যৌগে ম্যাঙ্গানিজ দেখো কেন্দ্রীয় পরমাণু। দেখো KMnO4 যৌগে ম্যাঙ্গানিজটা কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রে থাকে, অর্থাৎ ম্যাঙ্গানিজের যোজনী অধিক অথবা ম্যাঙ্গানিজের হাফ অধিক। তো এই জন্য ম্যাঙ্গানিজটা কেন্দ্রীয় পরমাণু, ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে হবে। ঠিক আছে? যদি বুঝতে না পারো তাহলে এখানে উল্লেখ থাকবে অথবা স্টার চিহ্ন দেওয়া থাকবে অথবা আন্ডারলাইন থাকবে। এখন সহজে একটু খেয়াল করো, এই যৌগটা ম্যাঙ্গানিজের জারণ মান বের করব, তাহলে যদি লিখিত প্রশ্ন উত্তর করতে চাও তাহলে আমাদের ফরম্যাট দেওয়া আছে, সেই এই ফরম্যাটটা ইউজ করো, ব্যবহার করো, তো তোমার ক্ষয়ের জন্য 2 মার্ক উপযুক্ত। তো এখন আমরা আগে শুরুতে ধরে নিব এখানে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে বলা হয়েছে, এটা আমরা ম্যাঙ্গানিজের জারণ মান x, এটা আমরা ধরে নিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে নিচে একটা দেখো একটা বাক্য লিখেছি, যেহেতু নিরপেক্ষ যৌগে মৌল সমূহের জারণ মানের সমষ্টি 0। খুব ভালো করে বুঝে নাও। দেখো আমরা এখানে একটা উদাহরণের জন্য আমরা এখানে যৌগ লিখি। দেখো সোডিয়াম ক্লোরাইড। দেখো এই যৌগটা যখন গঠিত হয়, দেখো আয়নিক যৌগ। আচ্ছা, সকল আয়নিক যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত হয়। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকৃষ্ট করে। এখন এই যে ক্যাটায়ন আর অ্যানায়নের পারস্পরিক যে আকর্ষণটা হয়, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ক্যাটায়নের যত চার্জ থাকবে অ্যানায়নের ঠিক তত সংখ্যক চার্জ থাকবে। অর্থাৎ সমসংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন,
সমসংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন কর্তৃক পরস্পর আকৃষ্ট হয়। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইডটা গঠিত হলো, এটার পূর্বে যে অবস্থাটা ছিল সেটা ছিল যে সোডিয়াম পরমাণু অর্থাৎ সোডিয়াম মৌল Na+ গঠন করে, আর ক্লোরিন পরমাণুটা থেকে Cl- গঠিত হয়, Cl- গঠিত হয়। তাহলে খেয়াল করো, সোডিয়াম প্লাস Cl- দেখো সমান ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন সমান ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন যখন পরস্পরকে আকৃষ্ট করে তখন উভয় চার্জ পরস্পর প্রশমিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইড হয়। ঠিক আছে, ফলে সোডিয়াম ক্লোরাইড হয়, সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি দেখো, সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের চার্জ +1, ক্লোরিনের চার্জ -1। তাহলে দেখো সোডিয়ামের +1, ক্লোরিনের -1, তার মানে কি সমষ্টি কত? 0। তার মানে সমষ্টিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি যখন নিরপেক্ষ যৌগ গঠিত হয় তখন ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের চার্জের সমষ্টি অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের চার্জ পরস্পরকে প্রশমিত করে, ফলে যে যৌগটা গঠিত হয় সেই যৌগটা নিরপেক্ষ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই যে যৌগটা সোডিয়াম ক্লোরাইড, দেখো এটা কিন্তু নিরপেক্ষ যৌগ, কোনো চার্জ নাই। কারণ কি, এখানে সোডিয়াম প্লাস চার্জ বিশিষ্ট আর ক্লোরিনটা ছিল মাইনাস চার্জ বিশিষ্ট। তো সমান সংখ্যক প্লাস চার্জ বিশিষ্ট সমান সংখ্যক মাইনাস চার্জ বিশিষ্ট আয়ন কর্তৃক আকৃষ্ট হয়ে এই যে দেখো যৌগটা গঠিত হয়। তো এই যৌগে সোডিয়ামের চার্জ +1, ক্লোরিনের -1, ফলে দেখো এই যে চার্জ, উভয় চার্জ সমান, পরস্পরকে প্রশমিত করে, ফলে নিরপেক্ষ যৌগ হয়। এইভাবে যত নিরপেক্ষ যৌগ আছে অর্থাৎ যৌগের চার্জ নেই, এই সকল যৌগ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে এই যৌগের মধ্যে যে সকল ধনাত্মক বা ঋণাত্মক আয়ন আছে এদের চার্জ পরস্পরকে প্রশমিত করে, ফলে নিরপেক্ষ যৌগ তৈরি হয়। এজন্য আমরা এই কথাটা লিখেছি, নিরপেক্ষ যৌগের মৌলের সঙ্গে জারণ সমষ্টি 0। তো এখন যেহেতু জারণ সমষ্টি 0, তাহলে আমরা কি করবো দেখো, এখানে একটু খেয়াল করো, পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল মনে আছে কিনা? পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, যে কাজে গ্রুপ 1 এর যে সকল মৌল আছে ধাতব মৌল তাদের জারণ মান +1, কাজে পটাশিয়ামের +1 আমরা বসিয়েছি এখানে। আচ্ছা, ম্যাঙ্গানিজটা আমরা ধরে নিয়েছিলাম, ম্যাঙ্গানিজের X। আচ্ছা, অক্সিজেন, দেখো অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 এর মৌল, মনে আছে কিনা? গ্রুপ 16 এর মৌল, বহিস্তরে 6টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে, এজন্য অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, মুখস্থ না করলে যদি এতটুকু খেয়াল করো তাও হবে। তো অক্সিজেনের জারণ -2। অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি? 4টি, 4 দ্বারা গুণ করতে হবে। অক্সিজেন আছে 4টি পরমাণু, প্রতিটি পরমাণু জারণ মান -2 আছে 4টি গুণ 4। ওকে, এখন এই যে দেখো, এই যে নিরপেক্ষ যৌগ প্রত্যেকটা মৌলের জারণ মানের সমষ্টি 0। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর মানটা বের করা। আচ্ছা, আমরা স্বাভাবিক নিয়মে x এর মানটা বের করব। তার মানে x = +7। তার মানে আমরা বলতে পারি ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। ঠিক আছে, তো এখন এই যে অবশ্যই যখন জারণ মান উল্লেখ করবে তখন অবশ্যই চার্জ ব্যবহার করতে হবে। জারণ মান কিন্তু প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এজন্য অবশ্যই প্লাস ইউজ করতে হবে, অর্থাৎ চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এই ফরম্যাটটা লিখিত যদি প্রশ্ন হয়, ক্ষয়ে সাধারণত আসে, সৃজনশীলের ক্ষয়ে এই ধরনের প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করো। এখন আমরা যেটা করব, সংক্ষেপে তোমাদেরকে জারণ মান নির্ণয়টা দেখিয়ে দিব, যাতে করে তোমাদের কাছে খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, এখন বিভিন্ন যৌগ বা বিভিন্ন যৌগমূলক অথবা জটিল যৌগ থেকে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির যৌগ থেকে আমরা ধারাবাহিকভাবে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা সংক্ষেপে করব, এই ফরম্যাটটা বারবার ইউজ করব না, তোমাদের জন্য ফরম্যাটটা ইউজ হবে, তোমরা করবে এই ফরম্যাটটা ইউজ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, 2 নম্বরটা আমরা যাচ্ছি। যদি এরকম হয় প্রিয় শিক্ষার্থীরা, এটা তো আমরা যৌগ দিয়েছি নিরপেক্ষ যৌগ, যদি এরকম আয়ন থাকে MnO4 মাইনাস আয়নে Mn এর জারণ মান কত? একটু খেয়াল করো, আমরা সংক্ষেপ করে ফেলবো। দেখো, এটা কিন্তু একটা আয়ন দেওয়া আছে, আয়ন। ঠিক আছে, একটা আয়ন, এটা একটা যৌগমূলক অথবা আয়ন, যাই বলো, আয়ন বা যৌগমূলক। আচ্ছা, যৌগমূলক আমরা বলতেছি, ঠিক আছে, যেহেতু একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত, তো এটা একটা যৌগমূলক। এই যৌগমূলকে আমরা ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করবো, ম্যাঙ্গানিজের। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। আচ্ছা, ম্যাঙ্গানিজের জারণ মান বের করবো, তাহলে আমরা ধরে নিচ্ছি ম্যাঙ্গানিজের জারণ মান X আমরা ধরে নিব। ঠিক আছে, যোগ, আচ্ছা, অক্সিজেনের জারণ মান -2 আছে 4টি গুণ 4। এখন সমান সমান, দেখো এই যে আয়নটা, এর চার্জ আছে মাইনাস, অর্থাৎ এই যে যেহেতু আয়নের চার্জ আছে মাইনাস, তার মানে হচ্ছে এই আয়নের যতটা পরমাণু বা মৌল আছে তাদের জারণ মানের সমষ্টির চার্জের সমান, দ্যাট ইজ -1। যদি আয়ন হয়, তো আয়নের বেলায় এখন তোমাকে দেখতে হবে যে আয়নের চার্জ কত আছে। এই যে আয়ন দেওয়া আছে একটা MnO4 মাইনাস, অর্থাৎ চার্জ হচ্ছে -1, তার মানে হচ্ছে এই যে আয়নের যতটা মৌল আছে তাদের প্রত্যেকের জারণ মানের সমষ্টির সমান -1। ঠিক আছে, এখন আমরা এখান থেকে x এর মানটা বের করব। দেখো,
প্লাস 7। সুতরাং ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস 7। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো এটাকে বলা হয় পারম্যাঙ্গানেট আয়ন, MnO4 - পারম্যাঙ্গানেট আয়ন। এখন দেখো পারম্যাঙ্গানেট আয়নেও ম্যাঙ্গানিজের জারণ মান আসছে কত? প্লাস 7। কাজে এটা একটু মনে রাখো, যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস 7, পারম্যাঙ্গানেট আয়নও যদি হয় তাহলে তার জারণ মান প্লাস 7। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগটা যে আমরা লিখেছি KMnO4, এই যৌগে দেখো, এই যৌগের মধ্যে দুইটা আয়ন K+ ধনাত্মক আয়ন এর সাথে যুক্ত হয় MnO4- আয়ন। তাহলে দেখো একক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন, একক চার্জ বিশিষ্ট ঋণাত্মক আয়ন দুটো যুক্ত হয়ে নিরপেক্ষ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন যুক্ত হয়েছে তখন আমরা জারণ মানের সমষ্টি 0 লিখেছি। আর যখন পারম্যাঙ্গানেট আয়নটা ছিল MnO4- আয়ন, তখন জারণ মানের সমষ্টি যেহেতু চার্জ আছে অর্থাৎ আয়ন হিসেবে আছে, তাহলে জারণ মানের সমষ্টি হবে চার্জের সমান। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা প্লাস 7টা ব্যবহার করেছি, দেখো এই যে প্লাস 7, ঠিক আছে, তুমি প্লাস 7 এখানে বসাও, ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস 7 বসাও, ম্যাঙ্গানিজের জারণ মান যদি প্লাস 7 বসাও তাহলে এই যে ম্যাঙ্গানিজ আর হচ্ছে অর্থাৎ MnO4 এইটার থেকে যদি প্লাস 7 বসাও তাহলে দেখবা -1 আসে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী এখন একটা বিষয় হলো দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমরা ম্যাঙ্গানিজের জারণ বের করেছি প্লাস 7 হলো, আর পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস 7। ঠিক আছে, একই। তো এখন এই যে যৌগটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আসলে এই যৌগটায় K+ আয়ন ধনাত্মক আয়ন, MnO4- ঋণাত্মক আয়ন। এখন এই যে ঋণাত্মক আয়নটা হলো সক্রিয় আয়ন আর K+ হচ্ছে দর্শক আয়ন। এই K+ টা হচ্ছে দর্শক আয়ন। এজন্য কখনো কখনো দেখবে যে KMnO4 কেও সরাসরি ব্যবহার করা হচ্ছে, আবার কখনো বা MnO4- কে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যেহেতু পটাশিয়াম প্লাসটা দর্শক আয়ন হিসেবে থাকে, এজন্য পটাশিয়াম প্লাসকে না দেখিয়ে শুধুমাত্র MnO4- আয়নকে দেখানো হয়। ঠিক আছে, আমরা আরো একটি উদাহরণ দেখি। তিন নম্বরটা একটু দেখো। আচ্ছা, আমরা সরাসরি করে দিচ্ছি শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা ক্রোমিয়ামের অর্থাৎ K2Cr2O7 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। শিক্ষার্থীরা খেয়াল করবে অবশ্যই, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এটাও তোমাদের এই অধ্যায়ের জারণ বিজারণ সমতাকরণে জারক হিসাবে ব্যবহৃত হবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জারক হিসেবে এটাকে ব্যবহার করতে হবে। তো এখন এটা পটাশিয়াম ডাইক্রোমেট, নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আমি লিখে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, ক্রোমিয়ামের জারণ মান বের করব। তো একই কথা, আমরা ক্রোমিয়ামের জারণ মান প্লাস x ধরে নিচ্ছি। আচ্ছা, যদি প্লাস x ধরে নেই তাহলে দেখো পটাশিয়াম আছে 2টি, পটাশিয়ামের জারণ মান +1 আছে 2টি, তাহলে গুণ 2। ক্রোমিয়ামের জারণ মানটা আমরা x ধরে নিচ্ছি, x, ক্রোমিয়াম আছে 2টি * 2 যোগ অক্সিজেন হলো -2 আছে কয়টি? 7টি, তাহলে গুণ 7। এখন দেখো যেহেতু নিরপেক্ষ যৌগ, কাজে প্রত্যেকটা মৌলের জারণ মানের সমষ্টি সমান সমান 0। ঠিক আছে, এখন আমরা x এর মানটা বের করব, তাহলে +2। আচ্ছা, আমরা এখানে একটা চিহ্ন ব্যবহার করতেছি, দেখো বারবার এই চিহ্নটা আমি ব্যবহার করে মুছে দিচ্ছি, এটা বা চিহ্ন বোঝায়, বা এটা বা বোঝায়, আমরা এভাবে ব্যবহার করতে পারি। তাহলে +2 + 2x দেখো তাহলে কত আসলো। সুতরাং ক্রোমিয়ামের জারণ মান সমান সমান +6। শিক্ষার্থীরা মনে রাখবে, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। একটু খেয়াল রেখো, দেখো এখানে ক্রোমিয়াম কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু হওয়ার কারণ হচ্ছে ক্রোমিয়াম সর্বাধিক যোজ্যতার মৌল, অর্থাৎ ক্রোমিয়ামের হাত অধিক, এই যৌগের মধ্যে ক্রোমিয়াম তার অধিক হাতকে ব্যবহার করেছে, অর্থাৎ অধিক যোজ্যতার মৌল। এজন্য আমরা ক্রোমিয়ামের জারণ মানটা বের করব। তোমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ উল্লেখ থাকবে, প্রশ্নে উল্লেখ থাকবে, হয় এভাবে উল্লেখ থাকবে অথবা স্টার চিহ্ন দেওয়া থাকবে, আন্ডারলাইন থাকবে, তোমরা ব্যবহার করবে। এখন যেহেতু জারণ বিজারণ সমতাকরণে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটকে, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটকে জারক হিসেবে ব্যবহার করব, তাহলে জারণ মানটা আমাদেরকে মনে রাখলে খুবই সুবিধা হবে। কাজে মনে রেখো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। ওকে,
4 নম্বরটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যদি এইভাবে থাকে অর্থাৎ এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এটা তো সম্পূর্ণ যৌগ, যদি সম্পূর্ণ যৌগের শুধুমাত্র সক্রিয় আয়নটা থাকে, এটা তো সম্পূর্ণ যৌগ ছিল, সম্পূর্ণ যৌগ থেকে আমরা শুধুমাত্র সক্রিয় আয়নটাকে উল্লেখ করেছি, সক্রিয় আয়ন। তো এই সক্রিয় আয়নে যদি ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করতে বলে, আশা করি এটা তোমাদের পারার কথা। এখন ক্রোমিয়ামের জারণ মান বের করবে। সুতরাং দেখো ক্রোমিয়ামের x ধরে নিচ্ছি, আছে 2টি পরমাণু, তাহলে গুণ 2 যোগ অক্সিজেন -2 আছে 7টি গুণ 7 সমান সমান, যেহেতু এটা আয়ন হিসাবে আছে কাজেই আয়নে পরমাণু সমূহের জারণ মানের সমষ্টি মৌল সমূহের জারণ মানের সমষ্টি চার্জের সমান -2। এখন এখান থেকে আমরা x এর মান যদি বের করি, দেখো +6, বুঝতেই পারতেছো। কাজেই ডাইক্রোমেট আয়ন, হ্যাঁ এটা নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন, এটা ডাইক্রোমেট আয়ন, শিক্ষার্থীরা মনে রেখো এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। কাজে ডাইক্রোমেট আয়নেও ক্রোমিয়ামের জারণ মান +6। ঠিক আছে, আমরা যদি একটু দেখাই, দেখো যৌগটাকে K2 Cr2 ও 7, এই যৌগেও দেখো এই যৌগটায় কি হয় একটু খেয়াল করো, এই দেখো অর্থাৎ এই যৌগের দুইটা অংশ, পটাশিয়াম প্লাস ধনাত্মক আয়ন আর ডাইক্রোমেট আয়ন ঋণাত্মক অংশ, পটাশিয়াম প্লাস ধনাত্মক অংশ আর ডাইক্রোমেট আয়ন হচ্ছে ঋণাত্মক অংশ। ঠিক আছে, এই দুটো অংশের মধ্যে পটাশিয়াম প্লাস দর্শক আয়ন হওয়ায় সে বিক্রিয়াতে দর্শক আয়ন হিসাবে থাকে, কিন্তু যে ডাইক্রোমেট আয়ন এই অংশটা সক্রিয়কারী অংশ হিসাবে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে। এজন্য সম্পূর্ণ পটাশিয়াম ডাইক্রোমেটে উল্লেখ থাকতে পারে অথবা ডাইক্রোমেটও উল্লেখ থাকতে পারে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হোক অথবা ডাইক্রোমেট হোক, উভয়ে দেখো জারণ মান +6। ঠিক আছে, তো এখন এই যে দেখো আমরা 4টা উদাহরণ তোমাদেরকে দেখিয়েছি, যৌগ হিসাবে অথবা আয়ন হিসাবে যদি থাকে কিভাবে জারণ মান নির্ণয় করতে হয়। তোমরা এখন 4টা উদাহরণে তোমরা দেখেছো যে জারণ মান ধনাত্মকে আসতেছে, পূর্ণ সংখ্যা, জারণ মান পূর্ণ সংখ্যায় আসে। ঠিক আছে, জারণ মান পূর্ণ সংখ্যায় আসে। এবার একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো যে জারণ মান ভগ্নাংশ আসতে পারে, সেক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছুই নেই। আমরা একটু উদাহরণ দেখাই তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 5ম নম্বর উদাহরণটা, আচ্ছা দেখো Na2S4O6, ঠিক আছে, একটা যৌগ দেওয়া আছে, এটা নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োসালফেট, লিখে দিচ্ছি। সোডিয়াম টেট্রাথায়োসালফেট, সালফারের জারণ মানটা বের করব। ঠিক আছে, সালফারের জারণ মান, তো আমরা দেখো এখানে দেওয়া আছে, দেখো যৌগের মধ্যে সোডিয়াম মৌল, তো সোডিয়াম গ্রুপ অনের মৌল হয়, জারণ মান +1 আছে 2টি, তাহলে গুণ 2 যোগ সালফার আমরা বের করব, তাহলে x ধরে নিচ্ছি, আছে 4টি গুণ 4 যোগ অক্সিজেনের জারণ মান -2 আছে 6টি গুণ 6, যেহেতু নিরপেক্ষ যৌগ কাজে প্রত্যেকটি মৌলের জারণ মানের সমষ্টি = 0। এখন এখানে দেখো তাহলে +2, এই চিহ্নটা আমরা বা চিহ্ন হিসেবে ব্যবহার করি, বা চিহ্ন, +4x 0। দেখো তাহলে সালফারের জারণ মান +2.5, সুতরাং সালফারের জারণ মান তো
প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারতেছো জারণ মান শুধু যে সম্পূর্ণ কি বলে জারণ মান যে পূর্ণ সংখ্যা আসবে এরকম নয়, জারণ মান ভগ্নাংশ আসতে পারে। যেমন আমরা সোডিয়াম টেট্রাথায়োসালফেট যৌগে আমরা সালফারের জারণ মানকে দেখতেছি যে +2.5 হিসেবে আছে। এখন এই যৌগটাকে যদি আমরা আয়ন হিসেবে দেখাই, যদি যৌগটাকে দেখাই তাহলে কিভাবে হবে দেখো। 6 নম্বর উদাহরণ হিসেবে আমরা S4O6, ঠিক আছে, 2 আয়নে সালফার এর জারণ মান নির্ণয়। একই কথা দেখো এখানেও দেখো সালফারের জারণ মান আসবে একই কথা +2.5, ঠিক আছে। এটা ছিল সোডিয়াম টেট্রাথায়োসালফেট আর এটা হলো টেট্রাথায়োসালফেট আয়ন, ঠিক আছে, টেট্রাথায়োসালফেট আয়ন। তো এখন এখানে ছিল সোডিয়াম টেট্রাথায়োসালফেট আর এখানে হচ্ছে টেট্রাথায়োসালফেট আয়ন। এই যৌগের সক্রিয়কারী আয়ন হওয়ায় অর্থাৎ বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করায় আয়ন হিসেবে থাকতে পারে। তো সেক্ষেত্রে সালফার জারণ মান +2.5 আসবে, ঠিক আছে কথা প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা এর পরের ভিডিওতে আরো কিছু ব্যতিক্রম এবং কিছু জটিল যৌগের আয়ন থেকে কিভাবে জারণ মান নির্ণয় করা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে করে তোমাদের সবার কাছে জারণ মান নির্ণয়টি অর্থাৎ জারণ বিজারণ সমতাকরণ করতে গেলে যাতে জারণ মান নির্ণয়টা তোমাদের কাছে ডিফিকাল্ট বা কঠিন না হয়, এজন্য আমরা আরেকটা ভিডিও দিব এবং সেখানে আরো কিছু জটিল যৌগ এবং জটিল যৌগের আয়ন থেকে কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভিডিও সম্পর্কে আশা রাখি তোমরা একটু সময় লাগলেও আপলোড করতে আমার দিতে একটু সময় গেলেও তোমরা একটু মনোযোগের সাথে ভিডিও সম্পর্কে একটু দেখবে ইনশাআল্লাহ, তোমাদের জন্য সবার জন্যই উপকার হবে। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্ত শেষ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।